আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বায়োলজির চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পড়বে। আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 14 অর্থাৎ জীব প্রযুক্তি সম্পর্কে। চলো আমরা মেইন ভিডিওতে চলে যাই। অলরাইট, তোমাদের বইয়ের লাস্ট যে অধ্যায় অর্থাৎ 14 নম্বর অধ্যায় জীব প্রযুক্তি, সেখান থেকে আমাদের কি কি সিকিউ, এমসিকিউ এবং চিত্রের জন্য ইম্পর্টেন্ট সেটা এখন আমরা দেখার চেষ্টা করবো। প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি যে শাখাটা আছে, সেই শাখাটা কিন্তু জীববিজ্ঞানের একটা ফলিত শাখা। নিচের কোনটি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা? সো এটা প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা আসতে পারে। সো সেই ক্ষেত্রে অপশনে যদি জীব প্রযুক্তি থাকে, অবশ্যই কিন্তু আমাদের জীব প্রযুক্তি দাগাইতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই পরবর্তী অংশে। সেখান থেকে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী এই বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন। সেই জিনিসটা বিজ্ঞানী কার্ল এরিকি, হাঙ্গেরিয়ান একজন বিজ্ঞানী, 1919 সালে এই বায়োটেকনোলজি শব্দটা কিন্তু প্রয়োগ করেন। এবং এই জীব প্রযুক্তির বর্তমানে কি কি প্রয়োগ আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবো। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টিস্যু কালচার এবং জিন প্রকৌশল কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আর যদি আসে এরকমটা যে আদিমকালের বা জীব প্রযুক্তির প্রাচীন প্রয়োগ নিচের কোনটা, সো সেক্ষেত্রে কিন্তু গাজন এবং চুলাইকরণ এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সিম্পল ভাষায় গাজন জিনিসটা আমরা জীবনী শক্তি বা চতুর্থ অধ্যায়ে যে জিনিসটাকে বলছি অবাধ শোষণ। সেই অবাধ শোষণের ঘটনাটা একটা কোষের বাইরে যদি ঘটে, নর্মালি অবাধ শোষণ কোথায় ঘটে? কোষের ভিতরে ঘটে। সো কোষের বাইরে যদি ঘটে তখন সেই জিনিসটাকে বলা হয় গাজন। ঠিক আছে, অর্থাৎ কৃত্রিমভাবে যদি অবাধ শোষণ করা হয় তখনই সেই জিনিসটাকে বলা হয় গাজন। আর চুলাইকরণ মদ তৈরির একটা প্রক্রিয়া। ঠিক আছে, সো এগুলো আমাদের জীব প্রযুক্তির আদিম প্রয়োগ বা প্রাচীন প্রয়োগ। সো এই কথাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আধুনিক প্রয়োগ কোনটা? আধুনিক প্রয়োগ টিস্যু কালচার এবং জিন প্রকৌশল কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আচ্ছা এখন টিস্যু কালচারের মাঝে দুইটা জিনিসের সঙ্গে আসতে পারে। প্রথমে যেটা আসতে পারে সেটা টিস্যু কালচার কাকে বলে। সো সেক্ষেত্রে টিস্যু কালচারের সংজ্ঞাটা আমরা শিখবো এবং পাশাপাশি আরেকটা জিনিস আসতে পারে সেটা এক্সপ্লেন কাকে বলে। ঠিক আছে, এক্সপ্লেন জিনিসটা কি? অর্থাৎ একটা মাত্রে উদ্ভিদ সিলেক্ট করে সেই জিনিসটার যে অংশটা নিয়ে আমরা টিস্যু কালচার করবো সেটাকে বলা হয় এক্সপ্লেন। ঠিক আছে, সো টিস্যু কালচারের উদ্দেশ্যে কোনো একটা উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। সো এই সংজ্ঞাটা আমরা শেখার চেষ্টা করবো। এক্সপ্লান্ট হিসেবে কি কি ইউজ হতে পারে? এক্সপ্লান্ট হিসেবে ইউজ হতে পারে পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলের অংশ, এগুলো কিন্তু সবাই আমাদের এক্সপ্লান্ট হিসেবে ইউজ হতে পারে। ঠিক আছে, এগুলোর যে কোনো একটা নিয়ে আমরা যদি একটা পুষ্টি মাধ্যমে বা নিউট্রিয়েন্ট মিডিয়ামে যদি আমরা বর্ধিত করি তখনই কিন্তু সেখান থেকে নতুন একটা গাছের সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের সৃজনশীলের গ নাম্বারের জন্য এখানে এই চ্যাপ্টারের মেইনলি টপিকই আছে মাত্র দুইটা, একটা টিস্যু কালচার আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের একদম ডিটেলসে শিখতে হবে। টিস্যু কালচার থেকে আমরা টিস্যু কালচারের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো অবশ্যই শেখার চেষ্টা করবো। এমসিকিউর জন্য এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা অটোক্লেভের কত টেম্পারেচার থাকে, কত আমাদের চাপ থাকে, কত মিনিট জুড়ে আমাদের এই জীবাণুমুক্তকরণের কাজটা করা হয়। অটোক্লেভ একটা যন্ত্র, যে যন্ত্রের ভিতরে বিভিন্ন আবাদ মাধ্যম যেটা আছে বা পুষ্টি মিডিয়াম যেটাকে আমরা বলছি সেটাকে আমরা রেখে দিয়ে তাকে যদি অন করে দিই তখন সেই পুষ্টি মাধ্যমে কোনো ধরনের যদি জীবাণু থাকে বা কোনো ধরনের বিষাক্ত জিনিস যদি থাকে তখন সেই জিনিসটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে যায়। ঠিক আছে, সো অটোক্লেভের টেম্পারেচার সবসময় মনে রাখবে 121 ডিগ্রি সেলসিয়াস এবং এটা 15 LB পার স্কোয়ার অথবা 15 পাউন্ড পার স্কোয়ার এবং পাশাপাশি 20 মিনিট ধরেও কিন্তু এই প্রক্রিয়াটা চালনা করা হয়। চালনা করলে সেই মিডিয়ামটা কি হয়ে যায়? সেই মিডিয়ামটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আবাদ মাধ্যম তৈরির ক্ষেত্রে একটা জিনিস দেওয়া হয় যার নাম এগার জিনিসটা আবাদ মাধ্যমটাকে জমাট বাঁধাতে কিন্তু সাহায্য করে থাকে এবং এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, ফাইটোহরমোন থাকে, সুক্রোজ থাকে। সো এগুলাই আমাদের এই আবাদ মাধ্যমের উপাদান। নিচের কোনটি একটি আবাদ মাধ্যমের উপাদান? সো সেক্ষেত্রে কিন্তু এগুলোর নামগুলো আমাদের মনে রাখতে হবে। এবং অটোক্লেভের টেম্পারেচার কত, অটোক্লেভের তাপমাত্রা কত, সেই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। আর এই প্রত্যেকটা ধাপ আমরা এই চিত্রটা সহ শেখার চেষ্টা করবো সৃজনশীলের গ নাম্বার কমন ফেলার জন্য। গ নাম্বারে যদি টিস্যু কালচার আসে তখন কিন্তু এই চিত্রটা অবশ্যই দিতে হবে। চিত্র যদি না এঁকে শুধু বর্ণনা লিখো সেক্ষেত্রে কিন্তু নাম্বার কম পাওয়া, আগে থেকে বলে রাখি। ঠিক আছে, টিস্যু কালচারের ব্যবহার অনেক ক্ষেত্রে প্রশ্ন যদি একদম সহজ করে ফেলে সেক্ষেত্রে টিস্যু কালচারে কি কি ব্যবহার আছে সেই জিনিসটা সৃজনশীলের 4 নাম্বারের জন্য আসতে পারে। ঠিক আছে, 4 নাম্বার বা ঘ নাম্বারের জন্য আসতে পারে। সো সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আকারে 4 থেকে 5টা পয়েন্টে তোমরা টিস্যু কালচার করে কোন কোন উদ্ভিদের অনেক বেশি পরিমাণ চারা কম সময় তৈরি করা হয়েছে। সো সেই উদাহরণগুলো 4-5টা উদাহরণ মনে রাখবা, মনে রেখে কিন্তু তুমি এই জিনিসটা ব্যাখ্যা করবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা যে টিস্যু কালচারের মাধ্যমে কিভাবে অল্প জায়গাতে বেশি সংখ্যক চারা তৈরি করা যায়, অল্প সময়ে বেশি সংখ্যক চারা তৈরি করা যায় এবং চারার গুণাগুণগুলা একদম মাতৃ উদ্ভিদের অনুরূপ থাকে। এই যে কথাগুলো আছে সেগুলো যদি তোমার বর্ণনাতে থাকে এবং উদাহরণে যদি সেই কথাগুলো তুমি উল্লেখ করো তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু তুমি পূর্ণ মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে একটা ট্রেডিশনাল যে নর্মালি চাষাবাদ যে করা হয় তার থেকে আমরা কিভাবে বেটার চারা তৈরি করতে পারতেছি সেই জিনিসটা যদি তুমি সুন্দর মতো ব্যাখ্যা করতে পারো তাহলে কিন্তু তুমি একদম পূর্ণ মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা গেল টিস্যু কালচার। এরপর আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। জিন প্রকৌশলের প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা সংজ্ঞাটা। ঠিক আছে, জিন প্রকৌশল কাকে বলে? সো এই জিনিসটার সংজ্ঞাটা আমরা শিখবো।
পরবর্তীতে এখানে দেখো যে দুটো জিনিসের মাঝে পার্থক্য আছে, একটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এবং ট্রান্সজেনিক। তো এই দুটোর মাঝে পার্থক্যটা অবশ্যই শেখার চেষ্টা করবা। জিএমও এবং ট্রান্সজেনিকের মাঝে পার্থক্য ব্যাখ্যা করো। সো এই জিনিসটা যদি আসে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এই ব্যাখ্যাটা তোমাকে নিতে দিতে পারে। সো জিন প্রকৌশলের এই ফুল অংশটার উপর ভাইয়ের একটা গোছানো সুন্দর একটা ক্লাস আছে। সো এই ক্লাসটা অবশ্যই হচ্ছে তোমরা দেখার চেষ্টা করো, দেখলে কিন্তু তুমি হচ্ছে জিন প্রকৌশলের উপর একদম হচ্ছে হাফেজ হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল। এরপর পাশাপাশি হচ্ছে এখান থেকে সৃজনশীলের গ নাম্বারের জন্য অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি, এই জিনিসটা কিভাবে করা যায় বা কি কি ধাপ অনুসরণ করে করা যায় সেই ধাপগুলোর বর্ণনাটা অবশ্যই হচ্ছে এই চিত্রটা সহ হচ্ছে শেখার চেষ্টা করবা। এখান থেকে আসলে দুই রকম ভাবে প্রশ্ন আসতে পারে, হয় তোমাকে বলবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা তোমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো হচ্ছে ব্যাখ্যা করো। সো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এই চিত্রটা এঁকে তোমরা সেই ধাপটা ব্যাখ্যা করবা। অথবা আরেকটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরি কিভাবে করা যায় সেই জিনিসটা ব্যাখ্যা আসতে পারে। সো সেই ক্ষেত্রে তোমরা জাস্ট হচ্ছে এই ফুল প্রসেসটা দিয়ে এখানে হচ্ছে লিখবা যে ইনসুলিনের জিন, এখানে যে জিনটা অ্যাড করবা সেই কাঙ্ক্ষিত জিনের জায়গায় তোমরা লিখবা হচ্ছে ইনসুলিনের জিন, ঠিক আছে, ইনসুলিনের জিন। এবং সর্বশেষ এই চিত্রটাগুলো এঁকে তোমরা হচ্ছে টান দিবা, টান দিয়ে কয়েকটা বোতল আঁকবা, বোতল এঁকে দেখাবা যে তুমি হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে, নিচে লিখবা ইনসুলিন তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপর নিচে চিত্র দিয়ে লিখবা যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরির কৌশল। এই জিনিসটা যদি লিখতে পারো তাহলে কিন্তু এখান থেকে একদম ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। বাকি সব প্রসেস এখানে সেম। সো হয় আসবে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, তখন জাস্ট হচ্ছে এই চিত্রটা যেভাবে আছে সেভাবে দিলেই চলবে। অথবা আসবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কিভাবে ইনসুলিন তৈরি করা যায় সেই ইনসুলিন তৈরির প্রক্রিয়াটা। সো তখন হচ্ছে জাস্ট এখানে আমাদের নিতে হবে কি কাঙ্ক্ষিত জিনের জায়গায় নিতে হবে ইনসুলিন জিন এবং সর্বশেষে দেখাইতে হবে যে ইনসুলিন তৈরি হচ্ছে। তাহলে কিন্তু এই জিনিসটা সম্পর্কে আমরা সুন্দর একটা গুছানো বর্ণনা কিন্তু লিখতে পারবো, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে সৃজনশীলের গ নাম্বারে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আসে সেটা কিভাবে হচ্ছে তোমরা ব্যাখ্যা করবা। ঘ নাম্বার বা 4 নাম্বারে যদি হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা যায় যে তোমার হচ্ছে ট্রেডিশনাল কৃষি প্রযুক্তির থেকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কিভাবে হচ্ছে অধিক লাভজনক সেই জিনিসটা ব্যাখ্যা যদি আসে, সো তখন কিভাবে তোমরা ব্যাখ্যা করবা যে ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা নির্দিষ্ট কোনো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সহজে হচ্ছে ট্রান্সফার করতে পারতাম না বা সহজে হচ্ছে একটা উদ্ভিদের ভিতরে স্থানান্তর করতে পারতাম না। অন্যদিকে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে একদম স্পেসিফিকভাবে আমাদের যে বৈশিষ্ট্যটা চাই আমরা ওই বৈশিষ্ট্য কিন্তু আমরা স্থানান্তর করতে পারতেছি। এক্ষেত্রে ট্রেডিশনালের ক্ষেত্রে অনেক বেশি সময় লাগতো, এই ক্ষেত্রে সময় কম লাগে। এবং পাশাপাশি ট্রেডিশনালে কোনো ধরনের হচ্ছে বায়ো সেফটি মেনটেন করা হতো না, অর্থাৎ জীবন নিরাপত্তা মেনটেন করা হতো না। কিন্তু হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে যেহেতু স্পেসিফিক একটা জিন বা নির্দিষ্ট একটা জিনের স্থানান্তর হয়, সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে জীবন নিরাপত্তা কিন্তু রক্ষিত করা সম্ভব। সো এই কথাগুলো উল্লেখ করলেই হচ্ছে তোমরা সুন্দর করে কিন্তু সেই জিনিসটা ব্যাখ্যাটা দিতে পারবা। আর পাশাপাশি এখানেও সেই ব্যাখ্যাটা আছে, তো একটু আমরা রিডিং করে নিলে কিন্তু এই জিনিসটা লিখতে পারবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, এই জিনিসটা হয় হচ্ছে সৃজনশীলের ঘ নাম্বার বা 4 নাম্বারে আসবে যদি প্রশ্ন সহজ করে, অথবা যে জিনিসটা আসবে এখান থেকে সেটা হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউতে ভালো করার জন্য আমরা অবশ্যই মনে রাখবো যে বিটি বেগুন এই জিনিসটাতে কোন ব্যাকটেরিয়া হচ্ছে জিন স্থানান্তর করা হয়েছে, আনসার হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস, ঠিক আছে, ব্যাসিলাস থুরিনজেনেসিস। অথবা এই জিনিসটা হচ্ছে সৃজনশীলের কোন নাম্বারও কিন্তু আসতে পারে যে বিটি বেগুন কাকে বলে। সো সেই ক্ষেত্রে আনসারটা কি হবে, আনসার হবে হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক ব্যাকটেরিয়া জিন স্থানান্তর করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে যে বেগুনের নতুন উদ্ভব করা হয়েছে বা বেগুনের যে নতুন জাতের উদ্ভব করা হয়েছে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে বিটি বেগুন। সো এরকমভাবে লিখতে পারলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস সংঘটিত যে রোগগুলো আছে একটা উদ্ভিদের ভিতরে হয়, যেমন হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, তারপর হচ্ছে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস এবং পাশাপাশি হচ্ছে পেপে রিং স্পট ভাইরাস। সো এইগুলো থেকে কিভাবে হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্ভিদকে হচ্ছে রক্ষা করতেছে, সো সেই জিনিসটা ব্যাখ্যাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবং পাশাপাশি আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের হচ্ছে আগাছা সহিষ্ণু কিংবা হচ্ছে খরা সহিষ্ণু অথবা হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু জাত কিভাবে হচ্ছে তৈরি করা হচ্ছে সেই উদাহরণগুলো আমরা কিন্তু মনে রাখতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে কিছু পরিমাণ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জায়গা আছে, যেমন হচ্ছে গবাদি পশু অর্থাৎ গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন প্রোটিন বা কোন জিন হচ্ছে স্থানান্তর করা হয়েছে, আনসার হচ্ছে প্রোটিন সি এর জিন স্থানান্তর করা হয়েছে। তারপর হচ্ছে ভেড়ার যে চামড়া সেই চামড়ার গুণগত মান উন্নত করতে বা ভেড়ার হচ্ছে পশমের মান উন্নত করতে হচ্ছে কোন ধরনের জিন স্থানান্তর করা হয়েছে, আনসার হচ্ছে সিএস ই এবং হচ্ছে সিএস এম। এরপর হচ্ছে মৎস্য উন্নয়ন অর্থাৎ মাছের সাইজ বৃদ্ধিতে হচ্ছে কিভাবে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজে লাগতেছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের যে কার্প জাতীয় মাছ আছে সেই কার্প জাতীয় মাছের ভিতরে মানুষের বৃদ্ধির জন্য যে হরমোনটা দায়ী সেটা হচ্ছে গ্রোথ হরমোন। সেই গ্রোথ হরমোন স্থানান্তরের মাধ্যমে সেই মাছের আকার প্রায় হচ্ছে 60% পর্যন্ত হচ্ছে কিন্তু বড় করা সম্ভব হয়েছে। সো এই উদাহরণগুলো আমরা একটু মনে রাখবো এমসিকিউতে ভালো করার জন্য। এরপর পাশাপাশি হচ্ছে এখানে আমাদের হচ্ছে গ্রেনুলোসাইট ম্যাক্রোফেজ স্টিমুলেটিং ফ্যাক্টর বা জিএমসিএসএফ কিভাবে হচ্ছে স্থানান্তর করা হয় এবং পাশাপাশি হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে কিভাবে হচ্ছে ইনসুলিন তৈরি করা হয়। সো এই যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো। এবং ইস নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ অর্থাৎ ইন্টারফেরন কিন্তু তৈরি করা হচ্ছে। ইন্টারফেরন হচ্ছে এমন একটা ওষুধ যেটা কিনা ভাইরাসের এগেইনস্টে কাজ করে এবং এই যে তোমার ওষুধটা সেই ওষুধটা হচ্ছে ইস নামক এক ধরনের ছত্রাক থেকে কিন্তু তৈরি করা হচ্ছে, ঠিক আছে।
সো এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা মনে রাখলেই হবে, এবং পাশাপাশি হচ্ছে নিচের কোন জাতীয় ব্যাকটেরিয়া বা কোন ব্যাকটেরিয়াটা হচ্ছে পরিবেশ দূষণ রোধে ইউজ করা হয়েছে। সো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে সিউডোমোনাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া কিনা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বজ্র নিষ্কাশনে বা সমুদ্রের মাঝে মাঝে মধ্যে আমরা যে দেখি যে তেল ছড়ায় পড়ছে, অয়েল স্পিল করছে, সো সেই জিনিসটা থেকে প্রতিকারের জন্য হচ্ছে কিন্তু সিউডোমোনাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া ইউজ করা হয়। সমুদ্রে যেখানে হচ্ছে তেল ছড়াই গেছে সেখানে যদি এই ব্যাকটেরিয়াকে ছেড়ে দেওয়া হয় তখন সে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে তারা হচ্ছে তেলটাকে খেয়ে ফেলে, ঠিক আছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু হচ্ছে জীববৈচিত্র্য কিন্তু রক্ষিত হয়। সো এই উদাহরণগুলো মনে রাখলে কিন্তু আশা করি হচ্ছে জীব প্রযুক্তি থেকে এমসিকিউ যেখান থেকে আসবে সেখানে কিন্তু আমরা হচ্ছে ইনশাল্লাহ পেরে যাবো, ঠিক আছে। সো মোটামুটি এই চ্যাপ্টার থেকে এগুলাই হচ্ছে আমাদের সাজেশন।